নতুন উপদেষ্টা নিয়ে ক্ষুব্ধ অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও বিএনপি নেতারা ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়ার অভিযোগ, অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি। নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই, সুষ্ঠু ভোটের জন্য দরকার যোগ্য লোক, বললেন সাবেক সিইসি আবু হেনা। শিগগিরই প্রতিবেদন দেবে সংস্কার কমিশন। COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে ডক্টর ইউনুস। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি বিশ্ব দরবারে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এবার রাজধানীর উত্তরা থেকে বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার। নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো শাহজাহান খান মেনন সহ 7 জনকে। এবং বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবশেষে গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার। আজ থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রম সচিবের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। নতুন উপদেষ্টাদের নিয়ে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের অভিযোগ, ফ্যাসিস্টের দোসরদের অন্তর্বর্তী সরকারে নেওয়া হয়েছে। বিশেষ অঞ্চল ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে বের হয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। নতুন উপদেষ্টাদের নিয়ে বিক্ষুব্ধ অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার বিকালে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগের দোসরদের নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অঞ্চল ও বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে বের হওয়ার দাবি করে শিক্ষার্থীরা। জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে এটা স্পষ্টত বেঈমানি। আমরা যখন আওয়ামী লীগ ঘটাতে ব্যস্ত, ছাত্রলীগ ঘটাতে ব্যস্ত, তিক্তবাদী রাতের আধারে উপদেষ্টা বানানে তারা চোরের মতো আওয়ামী দোসরদেরকে নিয়োগ দিচ্ছে। বন্ধুগণ, যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদ নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিল, সেই বৈষম্য কি দূর হয়েছে? উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি না নাকি আপনাদের চোখে পর্দা দেওয়া, কোনটা? কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা বেহাত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যে সকল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি যত উপদেষ্টা আছে প্রত্যেককে প্রতি সপ্তাহে অন্তর জাতির কাছে স্পষ্ট করতে হবে তার মন্ত্রণালয়ে কি কি কাজ তিনি করেছে। শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে, সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন, আপনারা পদ পাঠিয়ে নেবেন, তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন। আপনারা স্পষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী দোসরদের পুনর্বাসন হচ্ছে। মানববন্ধন শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বরে যায় শিক্ষার্থীরা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি করে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা নামের একটি সংগঠন। সাম্বির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে শহীদ আবু সাঈদের রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কেউ জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। 72 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে 10 জন উপদেষ্টা নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র জনতার। অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদের আকার বাড়লেও স্থান পাননি আবু সাঈদের রংপুর অঞ্চলের কেউই। সোমবার বিকেলে রংপুরে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে নতুন উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা বলছেন যে উদ্দেশ্যে বৈষম্য বিরোধী বিপ্লব সংগঠিত হয়েছিল তা পূরণ হচ্ছে না। বৃহত্তর উত্তরাঞ্চল থেকে কিন্তু একজনও কোনো উপদেষ্টা নেওয়া হয়নি। এই মুহূর্তে আমাদের দাবি যেটা, সেটা হলো উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, যার আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়তে স্বপ্ন দেখিয়েছে সেই আবু সাঈদের রংপুর থেকে উপদেষ্টা পরিষদে কেউ না থাকাটা কষ্টের। এই উত্তরবঙ্গের এই সমস্যাগুলো নিয়ে তারা উপদেষ্টা পরিষদে তারা কথা বলতে পারত এবং সেই সাথে এই অঞ্চলের উন্নয়নের বিষয়গুলো সেখানে একটু অগ্রাধিকার পেত। 72 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল থেকে 10 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নতুন উপদেষ্টাদের নিয়ে কড়া সমালোচনা করলেন বিএনপি নেতারা। তারা বলছেন উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ মতবাদের লোক ঢুকে গেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন ছাড়া জুলাই আগস্ট আন্দোলনের সফলতা আসবে না বলে মত দলটির নেতাদের। করিতেছি যে বেশ কয়েকদিনের আলোচনা ও বিচার বিশ্লেষণের পর তৃতীয় দফায় বাড়ানো হলো উপদেষ্টা পরিষদের আকার। নতুন দুইজনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি পুনর্বণ্টন করা হয় কয়েকটি দফতর। এর একদিন যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি নেতারা। সোমবার রাজধানীতে এক আলোচনায় নতুন দায়িত্বপ্রাপ্তরা কাদের পছন্দ এমন প্রশ্ন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের। যে 3 জন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও 3 জনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন? একই অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ মতবাদের লোকজন ঢুকে গেছে। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন। আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের, তাদের হিসাব নিকাশ কে করবে? একই দিন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের মুখোশ জনগণের কাছে উন্মোচিত হয়েছে, তারা যেন আবার এই সরকারকে যেন কব্জা না করতে পারে। নির্বাচন ছাড়া জুলাই আগস্ট আন্দোলনের সফলতা আসবে না বলেও মত বিএনপি নেতাদের। আজকের এই আন্দোলনের বার্তা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্যাখ্যা দিলেন নতুন দুই উপদেষ্টা। মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুকে 2-1টি পোস্ট বিবেচনা না করে 1.5 দশকে তার ভূমিকা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, দক্ষতা বাড়াতে এবং কাজে গতি আনতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে। নতুন 3 উপদেষ্টা নিয়োগের পরপরই দুইজনকে নিয়ে নানা মহলে শুরু হয়েছে সমালোচনা। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীর মতবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের পাশাপাশি রাজনীতিকরাও। সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ফারুকী। আমার অবস্থান কি, আমি কি করি, কি করেছি, আমার গত 15 বছরের ফেসবুক ঘাটলে দেখা যাবে। শুধু 2-4টি পোস্ট ঘাটবেন না, সব ঘাটেন। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা তার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি, আমি এই কাজটা করতে পারবো কিনা সেটা ইম্পর্টেন্ট। সমালোচনা চলছে নতুন বাণিজ্য উপদেষ্টা হওয়া শেখ বশিরউদ্দিনকে নিয়েও। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলার আসামির তালিকায় তার নাম আছে কিনা জানা নেই। আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে, ওখানে আমার নামের, আমার বাবার নামের কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। সো এটাকে আসলে আমি কিনা আমি এখনো খুব নিশ্চিত না আর কি। এদিন নিজ দপ্তরে কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো সোচ্চার হলেও সরকার চাপমুক্তভাবে কাজ করছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলি কনফিডেন্স আছে, তাদের সাথে ডায়ালগে সরকার আছে। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রশ্নের জবাবে বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। কতগুলো জায়গাতে আমরা মনে করেছি কাজের গতি এবং দক্ষতা দুটোই বাড়ানো প্রয়োজন। কারো কারো কাজের চাপ কমাতে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়েছে। কৌশলগত কারণ ও কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে উপদেষ্টা করা হয়েছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। কোনো ক্ষেত্রে তার পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য তার পদমর্যাদাটা বাড়ানো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে খালাস চেয়ে করা আপিলের অনুমতিও পেয়েছেন তিনি। সোমবার সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ বেগম জিয়ার 2টি লিভ টু আপিল মঞ্জুর করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা নিয়ে রাজনীতিতে জলঘোলা কম হয়নি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বলেছেন এতিমের টাকা মেরে খেয়েছেন বেগম জিয়া। সংসদ এবং সংসদের বাইরে আওয়ামী লীগ নেতারা এ নিয়ে নানা কটাক্ষ করেছেন বিএনপি নেত্রীকে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় কারাগারে যেতে হয় তাকে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট। সাজা দেয়ার 6.5 বছর পর রোববার দুদক আইনজীবী আপিল বিভাগে বলেন কোনো টাকাই আত্মসাৎ করেননি বেগম জিয়া। পরদিন সোমবার খালাস চেয়ে করা আপিলের অনুমতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের 10 বছরের সাজা স্থগিত করে দেন সর্বোচ্চ আদালত। আলটিমেটলি টাকাটা কিন্তু ওই ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা আছে। কি বলবেন, এটা তো আর আত্মসাৎ বলা যায় না, যেহেতু ফান্ডেই পড়ে আছে টাকা। প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন। কাজেই আমরা বলেছি এইটা বিচারে বিভ্রাট সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিহিংসার বশবর্তী হয়ে হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন। এদিকে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার আপিল শুনানির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। পেপার বুক রেডি হচ্ছে, ইনশাল্লাহ আপনারা যথাসময়ে সেটারও শুনানি করবেন আমাদের সিনিয়র। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 17 বছরের কারাদণ্ড দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। এর মধ্যে 2 বছর 1 মাস 17 দিন জেল খাটেন তিনি। এ সময়ে একাধিকবার আদালতের দ্বারে দ্বারে ঘুরলেও মেলেনি জামিন। করোনা মহামারীর সময় 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয় বিএনপি নেত্রীকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই। কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগ ও আইনের সঠিক প্রয়োগ হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। এদিকে সংশ্লিষ্টদের মতামত নিয়ে শিগগিরই সংস্কার কমিশন প্রতিবেদন দেবে বলে জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে সংস্কার কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মতবিনিময় করে কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার জানান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই। সুষ্ঠু ভোটের জন্য আইনের যথাযথ প্রয়োগের সুপারিশ তার। নির্বাচন পদ্ধতির কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে আমাদের ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমই কার্যকর হতে পারে। এটা মানুষের এই সিস্টেমের সঙ্গে পরিচয় আছে। আইন খালি সংশোধন করলেই হয় না, আইনের প্রয়োগটা দরকার। এই আইনের প্রয়োগ একটা হচ্ছে ইলেকশন কমিশন, এটার প্রপার কনস্টিটিউশন অফ দি ইলেকশন কমিশন, এটা দরকার যোগ্য লোককে দিয়ে। অংশীজনদের মতামত নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা অনেকগুলো ইস্যু চিহ্নিত করার চেষ্টা করছি এবং এই ইস্যুগুলোতে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করছি এবং এগুলো আইনে কিভাবে প্রতিফলিত হবে সেগুলো আমরা সেদিকে নজর দিচ্ছি। সবার কথা শুনতে চাই এবং যতটুকু সম্ভব হবে সময়ের মধ্যে, সীমিত সময়ের মধ্যে, এবং সবার মতামতের ভিত্তিতে আমরা কিছু সুপারিশমালা উপস্থাপন করব যা আশা করি তার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করবে। শুধু ক্লিন ইমেজের সাবেক সিইসিদেরই মতামত নেবে কমিশন। ডাক পাবেন না বিতর্কিত নির্বাচন করা কোনো সিইসি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের সেবা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন প্রবাসীরা সম্মানের সঙ্গে দেশে আসা যাওয়া করবেন। পাসপোর্ট সেবাসহ যাবতীয় নাগরিক সেবা তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার। প্রবাসী শ্রমিকদের কষ্টার্জিত আয় বাংলাদেশের চালিকা শক্তি, অথচ এই প্রবাসীরাই দেশে আসা যাওয়ার ক্ষেত্রে নানা হেনস্থার শিকার হতেন বিমানবন্দরে। এবার প্রবাসীদের অভিযোগ আর অসম্মানের ইতি টানতে ব্যবস্থা নিল অন্তর্বর্তী সরকার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে ভিআইপি সেবা পাবেন প্রবাসী কর্মীরা। রোববার শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন ব্যবস্থায় সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এসে আমার বাইরে লেট করতে হয়নি, আমি ভিতরে এসে সবার সহযোগিতা পাইছি, খুবই খুশি আমি। ভিআইপি যাত্রী যেরকম ট্রিটমেন্ট পায়, সাথে সাথে একজন লোক থাকা, চেক ইনের সময়, ইমিগ্রেশনের সময় সমস্ত জায়গা পার করে দেওয়া, সেরকম পাচ্ছেন। এখানে খুব সুলভ মূল্যে আমরা খাবার সাপ্লাই করার ব্যবস্থা করছি। পরে প্রধান উপদেষ্টা বলেন এখন থেকে প্রবাসীরা অপরাধী নয়, সম্মানের সাথে দেশে আসা যাওয়া করবেন। আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখা, অপরাধী করে রাখবে। এরকম
ভাবখানায় যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো, তোমাদের ব্যাপার, আমাদের দিয়ে তাতে আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে বসিয়ে দেবে, এটি হলো নিয়ম। সেটা যেন হয়, আপনাকে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, রিনিউ যা যা করতে হবে সেটা দায়িত্ব হলো সরকার। জুলাই আন্দোলনে প্রবাসীরা বড় ভূমিকা পালন করেছেন উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেলে দেশের রাজধানী বাকুতে পৌঁছান তিনি। আজারবাইজান সফরের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। বাকুতে নিজেদের দাবি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে। বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে অঢেল অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একাধিক থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শাহজাহান খান, রাশেদ খান মেনন সহ ৭ জনকে। এদিকে আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে আটককৃত ৪২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের আসামিদের পরিয়েছেন ডান্ডাবেড়ি, কোমরে রশি, এজলাসে রাখতেন খাঁচায়। কিন্তু পরিস্থিতি বদলে যখন নিজেরাই আসামি, তখন হাতকড়া পড়তেও নারাজ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে তোলার পর একাধিক থানার হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শাহজাহান খান, রাশেদ খান মেনন সহ ৭ জনকে। এ সময় এজলাসে বিচারকের সামনে কেঁদে ফেলেন শাহজাহান খান। একসময়ের মন্ত্রী এমপিদের হাতকড়া পরিয়ে আদালতে না নেয়ার জন্য অনুরোধ জানান তিনি। তারা যে হত্যাকারী, তারা যে ১৫ বছর ফ্যাসিজম চালিয়েছে, মানুষকে হত্যা করেছে, বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করেছে, ভোট চুরি করেছে, মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষকে গুলি করে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে, তাদের ভিতরে তো অনুশোচনা নাই। পরে আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দেওয়ার অভিযোগে আটককৃত ৪২ জনকে দুপুরে আদালতে তোলা হয়। তবে শুনানিতে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন প্রয়োজনে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন তারা। আমার ছেলে তো স্টুডেন্ট মানুষ, কোনো রাজনীতির সাথে সে জড়িত না, সে কোনো লিক টিক কোনো কিছু করে না। আমার ছোট ভাই কালকে ব্যাংকের থেকে ১ লক্ষ টাকা তুলছে, টাকাটা নিয়ে বাঁচে উঠবে, তাকে ধরে মাইরে। তবে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন বিচারক। পল্টন থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শ্রম সচিবের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নিল গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকরা। সোমবার রাতে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ নেতা ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সমঝোতা হয়। এ সময় সরকারি অনুদানে বকেয়া বেতনের প্রথম কিস্তির ৬ কোটি টাকা আগামী রোববারের মধ্যে পরিশোধের আশ্বাস দেন শ্রম সচিব। অবশিষ্ট বকেয়া ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার থেকে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান শ্রম সচিব। আগামী রোববারের মধ্যে যদি পারি, বৃহস্পতিবারের মধ্যে সেখান থেকে আমরা ৬ কোটি টাকা পরিশোধ করব সরকারের পক্ষ থেকে। বাকি যে ১০ কোটি টাকা আছে আমরা নভেম্বরের ৩০ তারিখের মধ্যে এটা পরিশোধের ব্যবস্থা নেব, যদি চাই তার আগেই নেব। তবে একটি শর্ত আছে, এর মধ্যে এই ৩০শে নভেম্বরের মধ্যে টিএনজেড গার্মেন্টসের যদি একটা শ্রমিকও যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো আন্দোলন করে বা কেউ করে, আমি কিন্তু সেই চুক্তি থেকে আমরা বেরিয়ে যাব। এদিকে শ্রম সচিবের বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরের পোশাক শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।
প্রায় 60 ঘন্টা পর সোমবার রাত 10:30টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিলে সচল হয় যান চলাচল। এর আগে দফায় দফায় আলোচনা আশ্বাসের পরও দাবি আদায়ে অনড় থাকা শ্রমিকদের সঙ্গে সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় মুঠোফোনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন শ্রম সচিব। আগামী রোববার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলে আন্দোলন প্রত্যাহার করেন তারা। কিন্তু শ্রম সচিবের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার 2 ঘন্টা পর আবারও সড়কে নামেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা। গত শনিবার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে 3 মাসের বকেয়া বেতনের দাবি জানান শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলনের কারণে সড়ক মহাসড়কে অচলাবস্থা সৃষ্টি হয়, বাড়ে দুর্ভোগ। দেশে কর্মক্ষম বেকার 26 লাখের বেশি, অথচ সরকারি চাকরিতে ফাঁকা পড়ে আছে 4.5 লাখ পদ। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে ধীরে ধীরে কমিয়ে আনা হবে শূন্য পদ। চলতি মাসেই হতে যাচ্ছে 47তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। বিশেষজ্ঞরা মনে করেন নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা ও সময় ক্ষেপণ কাটানো আর জনপ্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সরকারি পদ পূরণ করা সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে হন্যে হয়ে চাকরি নামে সোনার হরিণের পেছনে ছোটা এমন বেকারের সংখ্যা 26 লাখের বেশি। কিন্তু সরকার একটু উদ্যোগী হলে নতুন কোনো পদ সৃষ্টি না করেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে প্রায় 5 লাখ তরুণ তরুণীকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় গ্রেডে প্রয়োজনের তুলনায় বেশি কর্মকর্তা থাকলেও বাকি 18টি গ্রেডেই রয়েছে 4,73,000 শূন্য পদ। আসন যদি ফাঁকা থেকে যায় আর এদিকে আমরা যদি সেটা না পাই, অবশ্যই এটা তো সংঘর্ষ তৈরি তো করবে। যদি সিস্টেমেটিক ওয়েতে আগান তাহলে শূন্যপদ কেন থাকবে? আমরা তো চাকরি খুঁজতেছি, তাহলে আবার শূন্যপদ থাকে কিভাবে? 1.5 লাখের বেশি ফাঁকা পদ নিয়ে পরের অবস্থানে স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশন। বিভাগীয় ও জেলা প্রশাসক কার্যালয়ে 13,935 পদ শূন্য থাকলেও নেওয়া হচ্ছে না জনবল। আর মন্ত্রণালয় পর্যায়ে ফাঁকা পদের যোগফল 6,624টি। চরম বেকারত্ব থাকার পরও কেন সরকারি চাকরিতে এত পদ ফাঁকা? নিয়োগ বিধিগুলি হালনাগাদ না থাকায় লোক নিয়োগে কিন্তু সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত হয়েছে তদবিরটা যদি বন্ধ করা যায়, রাজনৈতিক হস্তক্ষেপটা যদি বন্ধ করা যায়, অনেক নিয়োগকারী কর্তৃপক্ষই কিন্তু তখন সাহস পাবে লোক নেওয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে ধাপে ধাপে সব শূন্যপদ পূরণে আন্তরিক অন্তর্বর্তী সরকার। আর চলতি মাসেই হতে যাচ্ছে 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি। প্রত্যেকটা গ্রেডেই আপনার বিজ্ঞপ্তি হবে, বিজ্ঞাপন হবে এবং এই শূন্য পদগুলো পূরণ করার পরিকল্পনা সরকারের আছে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশে 15 থেকে 29 বছর বয়সী জনসংখ্যা 4,74 লাখ, যা মোট জনগোষ্ঠীর 28%। প্রতি বছর অসংখ্য তরুণ তরুণী উচ্চশিক্ষার গণ্ডি পার হলেও নিশ্চিত হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। বিপরীতে ফাঁকা পড়ে আছে লাখ লাখ সরকারি পদ। আর এই পরস্পর বিরোধী অবস্থা ফুটিয়ে তুলছে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার চিত্র। আর এখানে বড় ধরনের সংস্কার চান নাগরিকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেসরকারি খাতেও দিন দিন কমছে চাকরির সুযোগ। অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদন বলছে গত বছরের তুলনায় বেসরকারি খাতে বিনিয়োগ কমেছে 0.50% বেশি। এতে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, তেমনি কমে যাচ্ছে চাকরির বাজারও। উদ্যোক্তারা বলছেন কর কাঠামো থেকে শুরু করে নীতিমালা সবই ব্যবসা বিরোধী। সাইফুল ইসলামের রিপোর্ট। সরোয়ার জামান মাহিদ 3 বছর আগে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিষয়ে অনার্স মাস্টার্স শেষ করেছেন। লড়ে যাচ্ছেন মূলত সরকারি চাকুরির জন্য, কিন্তু যে বিষয়ে অধ্যয়ন করেছেন তা নিয়ে চাকুরির চেষ্টা করছেন না কেন? কোনো পলিটিক্যাল ইস্যু এই জব মার্কেটকে ইন্টারফেয়ার করতে পারবে না, এটা আমি প্রত্যাশা করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে দেশে বর্তমানে বেকার রয়েছে 25,82,000। এর মধ্যে উচ্চশিক্ষা শেষ করা বেকার 31% বা প্রায় 8 লাখ। অনেকেই বলছেন চাকরির বাজার আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রয়েছে বিস্তর ফারাক, আর এতেই তাদের পড়তে হচ্ছে ফাঁকতালে। সরকারি খাতে
চাকরি না পেয়ে যখন বেসরকারির দিকে ঝুঁকতে যায় তখন সর্বপ্রথম যেটা তারা বলে যে আমাদের এক্সপিরিয়েন্স লোক লাগবে। একজন বিশ্লেষক বলছেন এ অবস্থা থেকে বের হতে শ্রমবাজার অনুযায়ী উচ্চশিক্ষাকে ঢেলে সাজাতে হবে। এডুকেশনের পরেও আরেকটু স্কিলিং করা, রিস্কিলিং, আপস্কিলিং এর ব্যাপার থাকতে হবে, যার ফলে কিন্তু তারা যেন তাদের যে ইন্ডাস্ট্রি যে ডিম্যান্ড সেই অনুযায়ী তারা যেন নিজেদেরকে আরেকবার যেন স্কিল প্রশিক্ষণ করার সুযোগ পায় না। বর্তমানে আবার বেসরকারি খাতে বিনিয়োগ কমার চিত্রও দেখা যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার তথ্য, গেল অর্থ বছরে এই খাতে বিনিয়োগ হয়েছে জিডিপির 23.51%। আমাদের নিজস্ব পাওয়ার উৎপাদন করব, ক্যাপটিভ পাওয়ার দেওয়া বন্ধ। তার সাথে নতুন করে যোগ হয়েছে যে ব্যাংকিং খাতের যে একটা ক্রাইসিস, যে ইনভেস্টমেন্ট প্রায় বন্ধ বললেই চলে, ডলার ক্রাইসিস, এলসি খুলতে পারছে না, ফলে বিনিয়োগের তো অবস্থাই নাই। বিবিএস এর তথ্য, দেশে 78% তরুণী নিজের কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। সরকারি চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর লড়াই করে হতাশ হয়ে বেসরকারি চাকরির পেছনে ঝুঁকছেন চাকরি প্রত্যাশীরা। তখন নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন উদ্যোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে না পারলে দেশে বাড়বে না শিল্প খাতে কর্মসংস্থান, যা ভারী করবে নতুন করে বেকারত্বের বোঝা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থান তৈরিতে বিনিয়োগ স্থবিরতা কাটানোর দাবি তুললেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। ব্যবসা বাণিজ্যে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংস্কারের প্রতিশ্রুতি দিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মূল্যস্ফীতি কমানোর সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরাতে কৌশলী অবস্থান জানালেন গভর্নর। আর খরচ কমিয়ে ব্যবসা সহজীকরণ ও সম্পদ বৈষম্য দূর করতে সর্বোচ্চ নজর দেওয়ার কথা জানালেন বাণিজ্য ও অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন তারা। দেশে প্রতিদিনই বাড়ছে শিক্ষিত বেকার, কিন্তু চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত কর্মসংস্থান। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ আশানুরূপ নয়। এমন পরিস্থিতিতে বণিক বার্তার আয়োজনে বাংলাদেশ তৃতীয় অর্থনৈতিক সম্মেলনে অংশ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন। তাদের পরামর্শ, ভুল পরিসংখ্যান ব্যবহার করে যাতে নীতি কৌশল তৈরি করা না হয়। চান শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ। সমস্যা যে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থানটা কিভাবে হবে? আমরা ডিসিশন নিয়েছি খুব ক্লিয়ারলি। একটা হচ্ছে এডুকেশনে জিডিপির 5%, হেলথে জিডিপির 5%। এ সময় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আশ্বস্ত করেন, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যত বৈষম্যমূলক আইন আছে এগুলো সব সংস্কার করবো এবং ব্যাপক উদ্যোগ আমরা নিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, মূল্যস্ফীতি কমিয়ে সহনীয় পর্যায়ে নামাতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 8 মাস। তবে পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে এগিয়ে নেওয়া হচ্ছে প্রক্রিয়া। কিভাবে বায়োলেটারাল চুক্তি করে, দেশের সাথে চুক্তি করে এবং আইনগতভাবে এটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা। লক্ষ্য হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি, এক্সচেঞ্জের স্টেবিলিটি হইতেই হবে। এটা না হলে পরে ইনফ্লেশন স্টেবিলিটি আসবে না, প্রাইস স্টেবিলিটি আসবে না। সেমিনারে ব্যবসা বাণিজ্য সহজ করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের প্রতিশ্রুতি দেন বাণিজ্য উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা জানান, বৈষম্যহীন সামাজিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা যে হতাশাগুলো শুনলাম, আই উইল ইউটিলাইজ এভরি পাওয়ার ইন মাই ক্যাপাসিটি টু মেক your cost of doing business easy. মধ্যমেয়াদীটা কিছু হয়তো আমরা শুরু করতে পারবো, দীর্ঘমেয়াদী ডেফিনেটলি রাজনৈতিক সরকার যিনি আসবে তারাই করবেন। অদক্ষতা, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাবে দেশের পুঁজিবাজার ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলেও আলোচনা হয় সেমিনারে। কয়েকজন বক্তা বলে গেছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহের মধ্যে 40টি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। গ্যাসের সরবরাহ কমে আসায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ইটকল আয়োজিত শিল্প কারখানার ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন শীর্ষক কর্মশালায় এ কথা বলেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার উন্নয়নের নামে টাকা অপচয় করবে না। এখন থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ওপর আলাদা গুরুত্ব দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এ সময় বিকেএমই এর সভাপতি বলেন, সৌর বিদ্যুতের যন্ত্রাংশের ওপর কর মওকুফ না করলে কারখানা মালিকরা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে আগ্রহী হবে না। We are what you call avoiding wastages, the reckless wastages that has been done in the name of
development projects. Hopefully by this week, if not by this week, by next week we'll be releasing about 40 renewable energy projects. These are grid-connected renewable energy projects from 50 to what you call 1,000 megawatt. Some 50 megawatt, some 100 megawatt, some 200 megawatt. মঙ্গলবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকের শর্তে বিক্ষোভ স্থগিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্পগুলোর পরিচালকদের অপসারণ সহ 5 দফা দাবির সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি তাদের। সচিবালয়ের সামনে সোমবার দিনভর বিক্ষোভ করেন 2000-এর বেশি শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া আওয়ামী লীগ শাসনামলে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন উন্নয়ন কাজে নিয়োজিত প্রকল্প পরিচালকদের বাতিল সহ 5 দফা দাবি নিয়ে এবার পথে জবি শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়টির অন্তত 2 সহস্রাধিক শিক্ষার্থী পদযাত্রা করে শিক্ষা মন্ত্রণালয়ে। কিছু শিক্ষার্থী মন্ত্রণালয়ের ভেতরে ঢুকলেও বাকিরা সচিবালয়ের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকে। আমাদের যে প্রতিনিধি টিমটা ছিল ওনাদেরকে দাঁড় করে রাখা হয়েছে, এটা বসারও একটা সুযোগ করে দেওয়া হয় নাই এবং উনি তো আসেনই নাই। আমাদের এই ন্যায্য দাবি যদি প্রশাসন বা সরকার যদি মেনে না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভার্সিটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দিব। আন্দোলনকারীদের উত্তেজনা বাড়তে থাকায় সচিবালয়ের গেটে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দাবি পূরণে 3 দিন সময় চান তিনি। আপনাদের যে দাবিগুলো ইউজিসি প্রকল্পে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব। এতে রাজি না হয়ে একদিনের সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। কালকে ওনারা 12টায় আমাদের সাথে বসবে, আমাদের ভাইস চ্যান্সেলর সহ কালকে এটা সিদ্ধান্ত হবে যে সেনাবাহিনীর কাছে আমরা হস্তান্তর করব। আশা করি আমরা যে কালকের মিটিং এর পরই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অন্তত একটা নির্দিষ্ট দিকে ধাবিত করতে পারবো। পরে আন্দোলন স্থগিত করে ফিরে যায় শিক্ষার্থীরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় বিক্ষোভ থেকে। তাসনিয়া নিশাত নিম, সময় সংবাদ, ঢাকা। ফের চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন। রাজধানীতে 34টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42টি রুটে চলবে বাস। সোমবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। এখন থেকে প্রতিটি রুটে মাত্র একটি কোম্পানির বাস চালানো হবে, যা পরিচিত হবে নগর পরিবহন নামে। রাজধানীর যান চলাচলে শৃঙ্খলা আনতে আবারও ফিরছে নগর পরিবহন। আগের প্রকল্প ব্যর্থ হওয়ায় এবার নড়ে চড়ে বসেছে ঢাকার সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বিভিন্ন কোম্পানির বাস এখন থেকে নগর পরিবহন নামেই চলবে মহানগরী ও এর আশপাশের এলাকায়। সোমবার সকালে বাস রুট রেশনালাইজেশন কমিটির 29তম সভা অনুষ্ঠিত হয় নগর ভবনে। এতে গণপরিবহন সুষ্ঠুভাবে পরিচালনায় নগর পরিবহন পদ্ধতিতে সাড়া মিলেছে বাস কোম্পানিগুলোর। জানানো হয় এই উদ্যোগে আবেদন করেছে 80টি কোম্পানি। 30 নভেম্বরের মধ্যে আরও কোম্পানি এতে আবেদন করবে বলে আশা ডিটিসি এর। বাস অপারেটর যারা পাবলিক ট্রান্সপোর্ট প্রোভাইড করে, যারা অপারেট করে, তাদের কাছ থেকে আবেদন চেয়েছিলাম। তো আমরা বিপুল পরিমাণে সাড়া পেয়েছি। আজকে পর্যন্ত 80টা, মানে কাগজপত্রে রেকর্ড করা আছে 62টা। ডিটিসি এর নির্বাহী পরিচালক আরও জানান, বিজনেস মডেল ও বাসগুলো কিভাবে চলাচল করবে সে বিষয়ে রূপরেখা তৈরি করতে একটি আলাদা কমিটি করা হচ্ছে। আমরা একটা ছোট একটা কমিটি করব, যেখান থেকে একটা টিওআর থাকবে যে কি পদ্ধতিতে কিভাবে আমরা বাসগুলি অপারেট হবে। মূলত আমরা কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার কথাই ভাবছি। এই সময় ডিএসসিসির প্রশাসক জানান, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পটিকে টেকসই এবং ফলপ্রসূ করার চেষ্টা করা হচ্ছে। কোম্পানিগুলোর মাধ্যমে রোড ফিক্স করে দেব এবং কোম্পানির সিস্টেমে আমরা ওই গাড়িগুলো পরিচালনা করব। হ্যাঁ, নগর পরিবহন বাট মালিকানায় থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে। ঢাকার যানজট নিরসন ও আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে 11 ডিসেম্বর আবারও কমিটি বসবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে ৯০তম জন্মদিন উদযাপন করলেন দেশের বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। এ সময় দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক ভবিষ্যৎ সহ দেশের সাংবাদিকদের অনিশ্চিত জীবন নিয়ে ভাবারও পরামর্শ দেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের দেয়া সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বানও জানান লাল গোলাপ খ্যাত এই সাংবাদিক। যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া গুরুত্বপূর্ণ, কিন্তু ক্ষমতায় কে আসবে, কে দেশ চালাবে, তারা কতটা যোগ্য সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই সাংবাদিক। জনমানুষের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততা আরও বাড়ানো উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি। আয়োজনের পুরোটা সময় জুড়ে তার পাশে ছিলেন স্ত্রী তালেয়া রহমান। রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনের দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন সাংবাদিক শফিক রেহমান। টানেল, মেট্রো রেল বা সেতু এগুলো দেখে আপনারা কিন্তু মুগ্ধ হবেন না। এটা কিন্তু উন্নয়নের পরিচয়ক নয়। উন্নয়নের 3টা পরিচয়ক আছে, আপনারা সবসময় মনে রাখবেন। 1, সোনার দাম কত; 2, ডলারের দাম কত; 3, বাজারে নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম কত। নির্বাচনে জয়ের পর প্রথমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, দুই নেতার টেলিফোন আলাপে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। এ সময় পুতিনকে ইউক্রেনে চলমান সংঘাত আর না বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। রোববার জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গেও টেলিফোনে কথা বলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনে জয়ের এক সপ্তাহের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন থেকে এই ফোন আলাপ হয় বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এ সময় পুতিনকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর আহ্বান জানান ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাতে গণমাধ্যম জানায়, ফোন আলাপে ইউরোপে যুক্তরাষ্ট্রের যে বিশাল সেনা মোতায়েন করা আছে সেই বিষয়টি পুতিনকে মনে করিয়ে দেন ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ থামাতে আরও কথাবার্তা বলার ইচ্ছাও প্রকাশ করেন। তবে পুতিনের সঙ্গে ট্রাম্পের টেলিফোন আলাপের বিষয়টি অস্বীকার করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রয়টার্সকে এ কথা জানান। এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। জেলেনস্কি জানান, এই বার্তালাপে ইউক্রেনের সঙ্গে পারস্পরিক সহায়তা বজায় রাখার কথা বলেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা হস্তান্তরের আগে ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করে যাবেন তিনি। রোববার বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান জানান, যুদ্ধবন্ধের আলোচনার সময় ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখতে প্রয়োজনে তাদের জন্য বরাদ্দ তহবিলের $600 কোটি ব্যবহার করবে বাইডেন প্রশাসন। একই দিন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গেও ফোনালাপ করেন ট্রাম্প। এই সময় ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে রাজি হন তারা। জার্মান সরকারের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র এবং জার্মানির মধ্যে পারস্পরিক সহায়তা বজায় রাখার ইচ্ছা পোষণ করেছেন শলজ। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। সাদা পোশাকে টানা ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছেন টেস্ট স্কোয়াডের একাংশ। সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম জাতীয় দলের সঙ্গে কোনো সফরে গেলেন মোহাম্মদ সালাউদ্দিন। দলের সঙ্গে দেশি কোচ থাকায় ক্রিকেটাররা সুবিধা পাবেন বলে মনে করেন সাদমান ইসলাম। এছাড়া উইন্ডিজ সফরে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার না থাকায় দায়িত্ব নিতে চান তরুণরাই। দীর্ঘ 14 বছর পর জাতীয় দলের সঙ্গে কোনো সফরে মোহাম্মদ সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজে। চুক্তি অনুযায়ী এটাই হবে তার একমাত্র দ্বিপাক্ষিক সিরিজ, তাই এই সিরিজটা বিশেষ এই কোচের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টি টেস্ট সামনে রেখে দেশ ছেড়েছে স্কোয়াডের একাংশ। বিসিবির একাডেমি ভবন থেকে কোচ সালাউদ্দিনের সঙ্গে বিমানবন্দরে হাজির হন মাহমুদুল হাসান জয়, হাসান মুরাদ ও দলের ফিজিও। বিমানবন্দরে সপরিবারে উপস্থিত হন তাইজুল ইসলাম। তাকে বিদায় জানান তার সন্তান ও সহধর্মিনী। ব্যক্তিগতভাবে আসেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা ভালো কাটেনি সাদমানের। উইন্ডিজের বিপক্ষে সেই ব্যর্থতা ভুলে ভালো কিছুর লক্ষ্য এই ওপেনারের। যাবো তো জয়ের জন্যই, চেষ্টা থাকবে ভালো খেলার, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে এলে ফিরে। চ্যালেঞ্জ তো সব জায়গাতেই ফেস করতে হয়, এটা তো নর্মালি আপনার। এটাকে যদি বেশি না হয় তাহলে তো আর প্রেশারই।
নর্মালি যেভাবে সবসময় লেট বল ক্রিকেট খেলা হয় ওইভাবেই আমরা চ্যালেঞ্জটা নিয়ে থাকি। ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজে বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না দল, তাই দায়িত্ব নিতে চান তরুণরাই। এছাড়া দেশি কোচ থাকাটাও বাড়তি সুবিধা হিসেবে দেখছেন ক্রিকেটাররা। রেসপন্সিবিলিটি তো সবসময় নিতে হয়, এটা তো খেললে তো অবশ্যই ভালো, সবারই চায় যেন টপ অর্ডার বা মিডল অর্ডার যেই খেলুক ভালো খেলুক। তো এইভাবেই চেষ্টা থাকবে যে আমরা যে টিম আছি ইচ্ছা সবাই ভালো খেলে ভালো রেজাল্ট করে। অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে, তো স্যারের সাথে তো সবাই এর আগে কাজ করছে কম বেশি, তো এখন যদি কারো প্রবলেম ফেস করি বা নিজেদের যদি কিছু লাগে তো অবশ্যই তার থেকে হেল্প নেব। আফগানিস্তান সিরিজ শেষে দলের সঙ্গে যোগ দেবেন বাকি ক্রিকেটাররা। অ্যান্টিগায় 22 নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে 15 নভেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দেয়া 1 কোটি টাকা বুঝে পেয়েছেন সাফ জয়ী নারী ফুটবলাররা। তাদের কাছে পুরস্কারের চেক হস্তান্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়। 11 দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের 32 সদস্যের নামে আলাদা আলাদা চেক বাফুফের কাছে দেওয়া হয়েছে। ফুটবলার, কোচিং স্টাফ এবং অফিসিয়াল সহ মোট 32 জনের মধ্যে এই 1 কোটি টাকা সমানভাবে ভাগ করা হয়েছে। প্রত্যেক সদস্য পেয়েছেন 3,12,500 টাকা করে। নারী ফুটবলে বইছে বসন্তের হাওয়া। ব্যাক টু ব্যাক সাফের শিরোপা জয়ের পর রাজসিক উদযাপনের তাজা স্মৃতি এখনো অটুট ফুটবলারদের কাছে। এর মাঝেই এলো খুশির খবর, সাফ জিতে দেশে ফেরার 11 দিনের মাথায় ক্রীড়া উপদেষ্টার ঘোষণা করা আর্থিক পুরস্কারের চেক বুঝে পেলেন সাবিনারা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে অংশ নেওয়ার আগে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারা সহ বেশ কিছু আক্ষেপ ছিল বাংলাদেশের নারী ফুটবলারদের মাঝে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছন্ন ছাড়া পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও হয়েছিল বিস্তর। তবে পরের ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে স্বপ্নযাত্রা শুরু করে জয়ী তারা। ফাইনালে নেপালকে কাঁদিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো শিরোপা নিয়ে দেশে ফিরে বাংলাদেশ। দেশে ফিরে সেই চিরচেনা ছাদখোলা বাসে উদযাপন। সেদিন সন্ধ্যায় বাফুফে ভবনে এসে কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুততম সময়ের মধ্যে নিজেদের টাকা বুঝে পেল সাবিনা খাতুনরা। দলে বৈষম্যের শিকার হননি কেউ। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়াল সহ মোট 32 জনের মধ্যে এই 1 কোটি টাকা সমানভাবে বন্টন করা হয়েছে। এতে প্রত্যেকে 3,12,500 টাকা করে পেয়েছেন। চেক দেওয়ার বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের পাশাপাশি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে নিশ্চিত করেছেন। নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ফুটবল দলের সদস্য ছিলেন 23 জন। কোচিং স্টাফ, মিডিয়া ম্যানেজার, অফিসিয়াল রয়েছেন 9 জন। দলের টিম লিডার ছিলেন বাফুফের সদস্য টিপু সুলতান। নির্বাচনের জন্য তিনি দলের সঙ্গে ছিলেন না। ফাইনালের আগে অবশ্য কাঠমান্ডুতে যান। এছাড়াও গেল 9 নভেম্বর নতুন সভাপতি তাবিথ আউয়াল বাফুফের নির্বাহী কমিটির প্রথম সভায় ফুটবলারদের 1.5 কোটি টাকা দেওয়ার ঘোষণাও দিয়েছেন। বিসিবির পক্ষ থেকেও দ্রুততম সময়ের মধ্যে মেয়েদের 20 লাখ টাকা বুঝিয়ে দেওয়া হবে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন উপদেষ্টা নিয়ে ক্ষুব্ধ অভ্যুত্থানকারী শিক্ষার্থী ও বিএনপি নেতারা। ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়ার অভিযোগ। অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি। COP29 সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে ডক্টর ইউনুস। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি বিশ্ব দরবারে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এবং বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে অবশেষে গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার। আজ থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রম সচিবের। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ে।